বিএনপি বা জামাতে যদি তৃতীয় শ্রেণীর নেতা যদি বলতো, তাহলে আপনি তাকে পেতেন আয়না ঘরে অথবা হাজতে অথবা জেলে অথবা পার্শ্ববর্তী দেশে আপনি পেতেন। কারণ আমি ব্যারিস্টার জিল্লুর রহমান, প্রফেসর হাসনাত অথবা ব্যারিস্টার সুমন, আমরা যাই বলি না কেন, এতে কিন্তু ক্ষমতার পরিবর্তন হবে না। কারণ আমাদের কথায় জনগণ কিন্তু রাস্তায় নামবে না। ডলার আমাকে 90 দিনের জন্য দাও, কারণ আমার তো ডলার সংকট। এবং এইভাবে তারা 3700 কোটি ডলার তারা সংগ্রহ করতে পেরেছে। এবং তারা অনিয়মতান্ত্রিক ভাবে গত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অন অ্যান এভারেজ 3 লক্ষ কোটি টাকা তারা ক্যাশ টাকা ছাপিয়েছে, যেটা আমাদের ইকোনমিক্স এর কোনো ফর্মুলাতে আসে না। বিলিয়ন ডলার, এটি কিন্তু হাসিনা কার্ড। আপনাকে বলি, এটি কিন্তু আমাদের বাংলাদেশে 5 দিনের আমদানি পায়। এই আইএমএফ যে লোনটা দেয়, এটা আমাদের বাংলাদেশের মানুষের কাছে একটা ভুল ধারণা, ভুল বার্তা। মিলন ভাই যে কথাটা বললেন যে বাংলাদেশ ব্যাংকের যে এমন কিছু সেন্সিটিভ বিষয় আছে, এই কারণে হয়তো সাংবাদিকদেরকে ঢুকতে দেয় নাই। দেখেন, আমাদের বাংলাদেশে কিন্তু এই সংক্রান্ত আইন আছে দুইটি। একটা হচ্ছে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923। তার মানে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে বলা আছে যদি কোনো অতি গুরুত্বপূর্ণ জিনিস হয়, সেন্সিটিভ কিছু বিষয় হয়, সেটা একটা ক্লাসিফাইড ডকুমেন্ট। সেটা আমি সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশে চাকরি করে এসেছি। কোনটা ক্লাসিফাইড ডকুমেন্ট, কোনটা টপ সিক্রেট ডকুমেন্ট, এটা কিন্তু আমি জানি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বা বাংলাদেশ ব্যাংকে কত টাকা আছে কি না আছে, এটা কিন্তু একটা পাবলিক ইনফরমেশন। এই সংক্রান্তে কিন্তু এই সরকারই কিন্তু আইন করেছে তথ্য অধিকার আইন 2009। সেখানে কিন্তু বলেছে যে যে কেউ সাংবাদিক হোক, যে কোনো পাবলিক, তার তথ্য পাওয়ার অধিকার আছে। তাহলে আপনি বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের যে আনাগোনা আপনি বন্ধ করে দিলেন, এটি কিন্তু আপনার প্রণীত যে আইন, সেই আইনই কিন্তু আপনি লঙ্ঘন করলেন। আর আরেকটি কথা আপনি বললেন যে ব্যারিস্টার সুমনের বিষয়ে, আমি দেখি অনেক দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমনকে প্রশংসা করে, ভালো কথা, আমি নিজেও প্রশংসা করি। কিন্তু উনি যখন তার ক্ষমতাকে এক্সিড করে উনি আবার বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে উনি বিএনপির দায়িত্ব নিতে চান, তাহলে আপনি দেখেন কত একটা হাস্যকর। মানে মানুষের কথা বলার একটা ধরনও তো থাকা উচিত। যিনি যদি ইলেকশন ঠিকঠাক মতো হতো, বিএনপি, আওয়ামী লীগ সব দল যদি ইলেকশনে আসতো, তাহলে উনি যেহেতু স্বতন্ত্র ক্যান্ডিডেট হলে উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারতো কিনা, এটি সন্দেহ আছে। তার মানে আপনি যে কথাগুলো বললেন এবং ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলছে, এটি প্রকারান্তরে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কথাগুলো কিন্তু বলছে। উনি কিন্তু বিরোধী দল বা স্বতন্ত্র হিসেবে উইন করেছে, কিন্তু ওনার প্রত্যেকটা কথায় জননেত্রী আওয়ামী লীগের নেত্রী, মানে যত বিশেষণ আছে তত বিশেষণ কিন্তু উনি প্রয়োগ করে। ওনাকে জনগণ, ইন্ডিপেন্ডেন্ট ভোটার কিন্তু ভোট দিয়েছে বিরোধিতা করার জন্য, শেখ হাসিনার এগেনস্টে পার্লামেন্টে বিরোধিতা করার জন্য। কিন্তু ওনার প্রত্যেকটা যে কথাবার্তাগুলো বলা হয়, এটা শেখ হাসিনা বা সরকার বা ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থাকে ওনাকে যে কথাগুলো বলে দেওয়া হয়, সেই কাজগুলোই উনি করে থাকেন। যেহেতু শেখ হাসিনা মনে করছে তাকে ক্ষমতাচ্যুত করতে পারে বিএনপি এবং জামাত। এই যে ব্যারিস্টার সুমন যে কথা বলছে, এটি যদি বিএনপি বা জামাতে যদি তৃতীয় শ্রেণীর নেতা যদি বলতো, তাহলে আপনি তাকে পেতেন আয়না ঘরে অথবা হাজতে অথবা জেলে অথবা পার্শ্ববর্তী দেশে আপনি পেতেন। কারণ আমি ব্যারিস্টার জিল্লুর রহমান, প্রফেসর হাসনাত অথবা ব্যারিস্টার সুমন, আমরা যাই বলি না কেন, এতে কিন্তু ক্ষমতার পরিবর্তন হবে না। কারণ আমাদের কথায় জনগণ কিন্তু রাস্তায় নামবে না। কিন্তু আমার এই কথা যদি তারেক রহমান বলে, আমার এই কথা যদি বিএনপি তৃতীয় সারির নেতা যদি বলে, জামাতের তৃতীয় সারির নেতা যদি বলে, তাকে আপনি যে মুহূর্তে বলবে তার 1 ঘন্টার ভিতর তাকে আপনি পুলিশ হেফাজতে পাবেন বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হেফাজতে পাবেন, অথবা আপনি আয়না ঘরে পাবেন, অথবা আপনি তাকে ক্রস ফায়ার দিবেন, অথবা সে গুম হয়ে যাবে, অথবা আপনি পার্শ্ববর্তীদের ভারতে পাবেন। আর আরেকটি কথা যেটা আমাদের ভাই যেটা বললেন যে ডলারের দাম যে 117 টাকা বাড়ানো হয়েছে, হাসিনা আক্তার, আপনাকে এটা একটু বলি, যেহেতু আপনি সাবজেক্টটা এনেছেন, জনগণের বিষয়টা একটু জানা উচিত। 117 টাকা কেন করেছে? আমি কিন্তু আপনার আগের আলোচনায় বলেছি, সরকার কিন্তু হন্যে হয়ে গেছে। এই দখলদার সরকার হন্যে হয়ে গেছে। ঈদের আগে তারা একটা গেজেট নোটিফিকেশন করেছিল এবং তারা যত আমাদের শিডিউল ব্যাংক আছে, ব্যাংকগুলোকে বলেছিল যে তোমার যদি ক্যাশ টাকার সমস্যা, তুমি আমার কাছ থেকে ক্যাশ টাকা নাও এবং তোমার ডলার আমাকে 90 দিনের জন্য দাও, কারণ আমার তো ডলার সংকট। এবং এইভাবে তারা 3700 কোটি ডলার তারা সংগ্রহ করতে পেরেছে। এবং তারা অনিয়মতান্ত্রিক ভাবে গত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অন অ্যান এভারেজ 3 লক্ষ কোটি টাকা তারা ক্যাশ টাকা ছাপিয়েছে,
যেটা আমাদের ইকোনমিক্স এর কোনো ফর্মুলাতে আসে না। এখন এই যে এখন ওইটাতে যেহেতু ব্যর্থ হয়েছে, এখন এফডিআই যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, কোন দেশ আমার এখন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না। তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তার 25% মাত্র ইনভেস্ট হয়েছে, বাকি 75% তারা ইনভেস্ট করে নাই। বাকি 75 মানে 44 বিলিয়ন ডলার। তা আর কি থাকে? আর থাকে বিদেশি ঋণ। বিদেশি ঋণ সেটা হচ্ছে ভারত এটা নেগেটিভ করে দিয়েছে, চায়না নেগেটিভ করে দিয়েছে, ইভেন আমাদের কাতার এবং সৌদি আরব তাদেরকে বলেছিল, মানে তারা আমাদের যে তেলটা বাকি দেয় 45 দিনের জন্য, তাদেরকে সরকার যে রিকোয়েস্ট করেছে আমাদেরকে 1 বছরের জন্য বাকি দেওয়া হোক, তারাও কিন্তু এটা সুন্দরভাবে রিফিউজ করেছে। এই সমস্ত কারণে এখন ডলার হঠাৎ করে 110 থেকে 117 টাকা করার উদ্দেশ্য হলো তারা রিজার্ভ বাড়ানো। কিন্তু আপনি এই যে আইএমএফ এর তৃতীয় কিস্তির টাকা যেটা 1.15 বিলিয়ন ডলার, এটি কিন্তু হাসিনা কার্ড। আপনাকে বলি এটি কিন্তু আমাদের বাংলাদেশের 5 দিনের আমদানি পায়। এই আইএমএফ যে লোনটা দেয় এটা আমাদের বাংলাদেশের মানুষের কাছে একটা ভুল ধারণা, ভুল বার্তা। আইএমএফ যে সমস্ত দেশে লোন দেয় সেটি হচ্ছে কোনো মানুষ যখন ডুবে যাচ্ছে, যখন সে জানে তার মৃত্যু নিশ্চিত, তখন ওই মানুষটাকে উঠিয়ে তার নাকটা পানির উপরে দেওয়া, যে তুমি নিঃশ্বাসটা নাও, নিঃশ্বাসটা দিয়ে তোমার শরীরে যে ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি দিয়ে তুমি টিকে থাকো। আইএমএফ এই কাজটি করে। আপনার আইএমএফ এর টোটাল লোনের পরিমাণ হচ্ছে 4.70 বিলিয়ন ডলার। আমার এক মাসে আমদানি করতে হয় 6 বিলিয়ন ডলার। তার মানে আপনি যদি টোটাল 4.7 বিলিয়ন ডলার দিবে হলো 2026 সাল পর্যন্ত। তার মানে এটা দিয়ে যা দিচ্ছে যে কিস্তিতে এটা দিয়ে মাত্র 5 দিনের আমদানি করা যাবে। সো সরকার এখন যে কাজগুলো করছে, এরা এখন খেপা, মানে হন্যে হয়ে গিয়েছে, যে তারা ভাবছে যে আমাদের 8-9 মাসের ভিতর রিজার্ভ শূন্য হয়ে গেলে আমাদের শ্রীলঙ্কা পাকিস্তানের মতো অবস্থা হয়ে যায় কিনা। এই সমস্ত কারণে কিন্তু এইগুলো করছে। এবং আমি আপনার মাধ্যমে জনগণকে অবহিত করতে চাচ্ছি, এবং আগের আলোচনা আমি করেছি, যে 4টা পদ্ধতিতে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাচ্ছে না। শেখ হাসিনা এটা বন্ধ করে দিয়েছে। একটা হচ্ছে নির্বাচন, একটা হচ্ছে সেনা অভ্যুত্থান, একটা হচ্ছে জুডিশিয়াল অভ্যুত্থান, একটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের গণ অভ্যুত্থান। আমি মনে করি পঞ্চম অভ্যুত্থান খুব কাছাকাছি এবং আমরা ওই দিকে যাচ্ছি। আমি আপনার মাধ্যমে জনগণকে উদাত্ত আহ্বান জানাতে চাচ্ছি, বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে উদাত্ত আহ্বান জানাতে চাচ্ছি, আপনারা এটাকে ক্যাপিটালাইজ করে আপনারা জনগণকে সাথে নিয়ে এই দখলদার সরকারকে ক্ষমতাচ্যুত করে আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। এবং আমাদের ফখরুল চৌধুরী মিলন ভাই, ওনার যে আশা যে একটা শক্তিশালী একটা বিরোধী দল থাকবে, তাহলে আওয়ামী লীগ তো অ্যাটলিস্ট ভোট হলেও 20-25টা আসন তো পাবে, বা 30টা আসন তো পাবে। মানে এখন পর্যন্ত কোন দল 30টা আসন পাওয়ার মতো কোন দল কিন্তু এখন নাই। তার মানে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যত খারাপ হোক না কেন 25-30টা আসন তারা পাবে। তাহলে সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে আমরা বিরোধী দলে রেখে তারা বিএনপির সাথে যে কাজগুলো করছে, এই কাজগুলো বিএনপি ক্ষমতায় এসে বা অন্য দল ক্ষমতায় এসে আওয়ামী লীগের সাথে এই আচরণ করবে কিনা সেটা আমি জানি না, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। বাট আমি ফখরুল চৌধুরী মিলন ভাইয়ের আশাটা পূরণ হোক এবং একটা গণতান্ত্রিক একটা ডেমোক্রেটিক সরকার প্রতিষ্ঠা হোক, জনগণের সরকার প্রতিষ্ঠা হোক, এবং আমাদের সংবিধানের আর্টিকেল 7 অক্ষুণ্ণ থাকুক। জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।